অধীর চৌধুরীর কথাটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা এই কারণে যে আগামী দিনে বাংলাদেশ আমাদের পক্ষে একটা বড় বিপদের কারণ হতে পারে এবং আমরা খুব উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি, আশা করছি সেটা হবে না, ব্যবস্থা না নিলে হতে পারে। কেন সেই ব্যাখ্যাটা করি। পাকিস্তান কদিন টিকবে, পাকিস্তানকে বাবা ঠাউরেছে, আরে পাকিস্তান কদিন টিকবে দেখ না, ও তো ভেঙে যাওয়ার বসেছে। নিজের বাবাকে বাবা না ডেকে পাকিস্তানকে বাবা ডাকা শুরু করেছিস, দেখ পাকিস্তান কিছুদিনের মধ্যে ভেঙে গুড়িয়ে যাবে, কেউ তোকে নিউক্লিয়ার ওয়েপন দেবে না, কবরে যাওয়ার আগে দেখতেও পাবি না যে নিউক্লিয়ার ওয়েপন তোর হাতে পৌঁছেছে, তার আগেই যেখানে যাবার এখানে চলে যেতে হবে। হিন্দুদের গায়ে যে হাত দিচ্ছে, আবার আমি বলছি এদের প্রত্যেককে কিন্তু তার মূল্য দিতে হবে। গনিয়ে আসছে, কত AK-47 ধরবে ধরে নাও, তারপরে বাঁশের 47 ধরে ঘুরে বেড়াতে হবে। সমস্ত ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি, কিন্তু আমার নিজের ধর্ম আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয়, তাহলে আমি নিশ্চিতভাবে অন্যায় করেছি। সবাইকে শিক্ষিত হতে হবে, অর্থাৎ মেয়রের দাবি সংখ্যাগুরু মন্তব্যে আদতে সকলের শিক্ষার কথা তিনি বলেছিলেন। কি বলবেন? না, এই কথাগুলো কি আদৌ উনি বলেছেন যে কথাগুলো ব্যাখ্যা দিলেন? উনি তো রবীন্দ্রনাথ ঠাকুর নন, তার জন্য ব্যাখ্যা করার জন্য আমাকে একটা দার্শনিক লাগবে, নাকি উনি প্লেটো হেগেল তাদের জন্য একটা দার্শনিক লাগবে ওনার কথা ব্যাখ্যা করতে? উনি তো এই কথাগুলো বলেননি। তো উনি কি এটা বলেননি যে যারা মুসলিম ঘরে জন্মায়নি তারা সবকটা দুর্ভাগা? এই কথাগুলো তো চ্যানেলে এসছে, টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। তার মানে উনি এবারে তার সঙ্গে একজন ইন্টারপ্রিটার রাখুন, একজন দার্শনিক রাখুন, যে উনি এত বড় মহান দার্শনিক যে উনি যা যা বলেন উনি পুরোটা বলেন না, ওনার জন্য আরেকজন দার্শনিক লাগবে। ওই একসময় বলা হতো হেগেল, একজন বিশিষ্ট জার্মান দার্শনিক, বলা হতো উনি একটা কঠিন থিওরি রচনা করতেন, যেটা ব্যাখ্যা করার জন্য আরেকটা দার্শনিক লাগবে। এখন মনে হচ্ছে এই পশ্চিমবাংলা মন্ত্রিসভায় আরেক হেগেলের এই কলিযুগীয় সংস্করণ রয়েছেন, জন্মেছেন উনি ওই খিদিরপুর অঞ্চলে, বা ওই কি জায়গাটার নাম কি যেখানে উনি থাকেন, চেতলা অঞ্চলে। তো এই চেতলাবাসী দার্শনিকের কথা ব্যাখ্যা করার জন্য আরেকজন দার্শনিক লাগবে মনে হচ্ছে। আসলে এগুলো আর কিছু না, এগুলো একটা সাফাই। উনি জানেন উনি কি বলেছেন, উনি জানেন উনি বলেছিলেন, সবাই জানে ওটা, যে যারা মুসলিম ঘরে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। উনি বলেছেন যে সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হব। সেই সময় তো ব্যাখ্যা করতে পারতেন, যখন গোটা পৃথিবীতে, গোটা পশ্চিম বাংলাতে যখন একটা আতঙ্ক আছে, গোটা বাংলাদেশে যখন স্বাধীনতা মানে হলো তখনই 22%, আজকে 8%-এর নিচে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলায় সংখ্যালঘু জনসংখ্যা ছড়ছড় করে বেড়ে চলেছে। বিগত কয়েকটা যদি আমরা জনগণনা দেখি তাহলে এটা হবে। মানুষের মধ্যে একটা সেন্সিটিভ জায়গা আছে, উনি সেইটা না জেনে উনি বলেছেন আমি এইটা ব্যাখ্যা করতে চেয়েছি। এগুলো আমাদের এম আই টু বিলিভ দিস? কেউ বিশ্বাস করে না ওনাকে। উনি যা বলেছেন ঠিক বুঝে শুনে বলেছেন এবং অন্যায় উনি করেছেন। হয়তো এখন ক্ষমতার জন্য উনি নিজেকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু যেদিন ক্ষমতা থাকবে না সেদিন তো নিশ্চয়ই জবাবদিহি করার প্রশ্ন আসবেই। তার মন্তব্য নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে দাবি করে ফিরহাদ হাকিম বলছেন যে আমি পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না, কর্মটাই আমার জীবন, আর সেটা করাচ্ছেন আল্লাহ তাআলা, তিনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না। হিন্দু বন্ধুদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম দাবি করেছিলেন উর্দু ভাষায় বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিলেন ফিরহাদ। কি বলবেন? তা উনি উর্দু শিখে নিন না, উর্দু ভাষায় বলতে গিয়ে যদি গুলিয়ে গিয়ে থাকেন উর্দুটা শিখে নিন। তার আগে যেটা বলেছিলেন সেটা তো একদম খোটা উর্দু ছিল না, হিন্দি ভাষাতেই বলেছিলেন, যে যারা আমাদের বাংলা ভাষাতেই বলেছিলেন, একদম পিওর বাংলাতে, যারা আমাদের এই মুসলিম ঘরে জন্মায়নি সেই দুর্ভাগা মানুষজন, তো যতদূর জানি উনি বাংলায় বলেছিলেন। তো আর আগের দিন যেটা বলেছেন ওটা হিন্দি ভাষাতেই বলেছিলেন, হিন্দি ভাষাতে পরিষ্কার বলেছিলেন। আর উর্দু ভাষা ভালো করে শিখে কথা বলতে হয়, তাহলে গুলিয়ে যাবে। উনি যা বলেছেন সকলে জানে। উনি নিজের ধর্ম পালন করুন, কেউ বারণ করছে না, উনি আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই মাথা নত করে থাকবেন, আমার তো তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তাকে কে অধিকার দিয়েছে? এর আগে যখন বলেছিলেন যে যারা মুসলিম ঘরে জন্মায়নি সে দুর্ভাগা, এই অধিকারটা তাকে কে দিয়েছে? এবং সংখ্যাগুরু তিনি করবেন বিশেষ সম্প্রদায়কে, তা করে দেখুন, করার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ইচ্ছে করেই উনি বলেছেন। উনি জানেন, ওনার দলও জানে, ওনার দলের সর্বোচ্চ নেতৃত্ব জানে যে কিভাবে ওদের সমর্থনের ভিত্তি ধসে যাচ্ছে, এবং যাদের দুধেল গরু মনে করে একদিন তাদের মানে ভোটের জন্য ধরে রেখেছিল, তারাও মোটামুটি বুঝতে শুরু করে দিয়েছে যে তাদের সঙ্গে অনেক ধোঁকা হয়েছে। সেই ধোঁকাবাজি ওরা ধরে ফেলেছে বলে এখন নানাভাবে এই ধরনের কথাবার্তা বলে উনি আরও বেশি একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু হবে না, একেবারে ব্যর্থ চেষ্টা এটা।
না, যদি সত্যি উনি এ জাতীয় কথা বলে থাকেন যে তিনি শুধু বলেছেন যে যারা সংখ্যালঘু মানুষ তাদের শিক্ষার উন্নতির কথা তিনি বলেছেন, তাহলে সেক্ষেত্রে তাদের দলই বা অসন্তুষ্ট হলো কেন এবং দলই বা তাকে বলে দিল কেন কোনো সরকারি বা বেসরকারি প্রোগ্রামে না যেতে বা সেখানে কোনো রকমভাবে মুখ না খুলতে? আসলে আমার এটা এমনও হতে পারে, দল হয়তো আমার এই দলটি সম্পর্কে যা আইডিয়া তাতে এমনও হতে পারে তারা হয়তো মুখে বলেছে যা যা খুশি বলে যাও, আড়াল বা পরে আমি তোমাকে একটা না হয় বকাবকি করে চিঠি ধরিয়ে দেবো, ব্যাপারটা এমনও হতে পারে। না হওয়ার কিছু কারণ এই দলটা ক্ষমতায় থাকার জন্যে দে মে গো টু এনি এক্সটেন্ট। যাই হোক, আমি যদি ধরে নিই যে দল তাকে সতর্ক করে দিচ্ছে, বলেছে যে কোনো অনুষ্ঠানে যাবে না, তাহলে দল তো ধরেই নিয়েছে যে উনি অন্যায় কাজ করেছেন। উনি তাহলে দলকেই সেই কথাটা বলুন না। উনি তাহলে কি দলের কাছেও মানে দলের শৃঙ্খলার মধ্যেও থাকছেন না? উনি যদি বলে থাকেন যে একমাত্র আল্লাহর কাছে তিনি মাথা নত করেন, খুব ভালো কথা। আল্লাহ ঈশ্বরের কাছে কেউ আল্লাহ মানে, কেউ ঈশ্বর মানে, কেউ ভগবান মানে, তারা তাদের কাছে ধর্মপ্রাণ মানুষ তো মাথা নত করে। তার বাইরে এই রাজনৈতিক জীবনে তো দলীয় শৃঙ্খলা মানে লোকে, তো উনি কি দলীয় শৃঙ্খলাও মানছেন না? তার দলই তার কথাটাকে অ্যাকসেপ্ট করেনি, যদি দলের কথাটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ধরে নিই। কিন্তু আমার সন্দেহ আছে এই দলকে নিয়ে। এই দল মুখে বলে যা খুশি বলে যাও, তারপর একটা চিঠি ধরিয়ে দেয়, গালিগালাজ করতে বলে, তারপর আবার বলে ক্ষমা চেয়ে এসো। ব্যাপারগুলো তাই, আর এর বেশি কিছু না। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন যে সাংবাদিক বৈঠক করে তিনি বলছেন যে ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীনের সঙ্গে। দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ যেদিকে পরিস্থিতি এগোচ্ছে যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে, সুতরাং ভয়ঙ্কর বিপদের দিন আসছে। কি বলবেন? না, এটা নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে। প্রথম কথা, বাংলাদেশের মৌলবাদী যে অংশটা, একটা বড় অংশ এখন মৌলবাদী হয়ে গেছে। ওরা সেখানে যারা লিবারেল ফেস এবং হিন্দুদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। ইতিমধ্যেই এই মৌলবাদী অংশটা তো কলকাতায় দাবি করে বসে আছে, তার নাকি কলকাতা একদিনে দখল করে নেবে, তার নাকি 7 দিনে আমেরিকা দখল করে নেবে। একটা বৃদ্ধ সৈন্য হাঁপাতে হাঁপাতে, জানি না পাপ নিতে কিনা, নিতে নিতে হয়তো বলেছে আমেরিকা গিয়ে দখল করে নেবে। ওই আমার মনে পড়ে গেল অনুপ ঘোষালের বিখ্যাত গান, ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল। তাতে ছবি দেখালো এটা হারজিজ্জিরে বুড়ো সৈন্যের, ওই সৈন্য আমেরিকা দখল করবে। ঠিক আছে। আবার মানে আমাদের বিএনপির একজন নেতা কি রিজভি নাকি, সে আবার একেবারে উড়িষ্যা বিহার ফিহার সব দখল করে বসে আছে। সুতরাং ওই বাক্যবাগীশের কথা একদিক দিয়ে গুরুত্ব দেওয়া দরকার নেই, কারণ এগুলো নিজের দেশের মৌলবাদী অংশটাকে খুশি করার জন্য বলছে। আবার অন্য দিক দিয়ে দেখলে অধীর চৌধুরীর কথাটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা এই কারণে যে আগামী দিনে বাংলাদেশ আমাদের পক্ষে একটা বড় বিপদের কারণ হতে পারে এবং আমরা খুব উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি, আশা করছি সেটা হবে না, ব্যবস্থা না নিলে হতে পারে। কেন সেই ব্যাখ্যাটা করি। মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলো কিন্তু মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং তারা সেখানে একটা দাবি করছে, মানে কিছু গোলমেলে কাণ্ড কারখানা করছে। এই সেদিন ওই অঞ্চল থেকে একজনকে কিন্তু এনআইএ তুলে নিয়ে চলে গেছে, কারণ তার সঙ্গে মানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নাকি যোগাযোগ ছিল। ইতিমধ্যে উত্তরপ্রদেশের পুলিশ সে একজনকে তুলে নিয়ে গেছে। সে এখানে বলেছে, মানে একটা ভিডিও করে, কত বড় সাহস যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী তার গলা কেটে দেবো, তার নাকি গলা নামিয়ে দেবে। পুলিশ এসে ঘাটটা ধরে তুলে নিয়ে চলে গেছে। এই ঘটনা ঘটছে, তার আগে মালদা, মুর্শিদাবাদে অনেকে ধরা পড়েছে জঙ্গি যোগে। আসলে বাংলাদেশ থেকে কেউ এসে যদি মালদা বা মুর্শিদাবাদে চলে আসে, কোনোভাবে ঢুকে পড়ে, তাকে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল। এবং আমরা জানি যে খাগড়াগড়ে বিস্ফোরণের পরে বোঝাই যাচ্ছে যে এই রাজ্যটা কিন্তু মৌলবাদীদের টার্গেট আছে। তার একটা বড় কারণ, এই রাজ্য সরকার একেবারে অপদার্থ, সরকারটাই চালাতে পারে না। ফলে যখন এই খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটেছিল একেবারে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই, এবং সেই হচ্ছে 2রা অক্টোবর গান্ধীর জন্মদিনে, সেখানে বলা হয়েছিল ওটা নাকি রয়ের কাজ। কতটা ইরেসপন্সিবল হলে একটা সরকার যারা চালায় তারা বলতে পারে। পরে প্রমাণিত হলো যে জেএমবি গোষ্ঠী, সেই তারা এটা চালিয়েছিল, বিখ্যাত কুখ্যাত ড্রেডেড একটা জঙ্গি গোষ্ঠী। তার একটা অংশ জেল ছেড়ে থেকে পালিয়ে গেছে। 700 জনকে পুলিশ এখনো ধরতে পারেনি। জেএমবির কতগুলো বড় নেতাকে বাংলাদেশের বর্তমানে অপদার্থ ইউনিট সরকার ছেড়ে দিয়েছে। ফলে বাংলাদেশ কিন্তু এই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ইসলামী মৌলবাদ এবং সন্ত্রাসবাদের একটা ঘাঁটিতে পরিণত হচ্ছে। আর পাকিস্তান সেখানে
সরাসরি যুদ্ধে ভারতের সঙ্গে কোনো কালেই আর পারবে না। ফলে তার লক্ষ্যই হবে যেভাবেই হোক বাংলাদেশকে একটু উস্কে দেওয়া, যাতে ভারতের সমস্যা বাড়ে। পশ্চিমবাংলা সমস্যার মধ্যে রয়েছে, এই দিক দিয়ে কিন্তু অধীর চৌধুরী ভুল কিচ্ছু বলেননি। তাকে আশ্বস্ত করার জন্য এইটুকু আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই দেশকে রক্ষা করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিচ্ছে। সুতরাং তার উদ্বেগটা স্বাভাবিক, কিন্তু খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতেই হয়, আমি একটু ওনাকে বলবো, ওনার রাজনীতি অন্য দলের রাজনীতি, সুতরাং সেই রাজনীতির প্রতি আমার কোনো শ্রদ্ধা সমর্থন নেই, কিন্তু ব্যক্তি অধীর চৌধুরীকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি মাটির কাছাকাছি রাজনীতিটা করেন। দীর্ঘদিন ধরে লোকসভায় কংগ্রেসের নেতা ছিলেন, বিগত লোকসভায় এবার পরাজিত হলেও তার অভিজ্ঞতাকে তো অস্বীকার করা যায় না। আমি তাকে শুধু কংগ্রেস ভারত ভাগের সময় কংগ্রেসের ভূমিকার ইতিহাসটা একটু পড়ে নিতে বলবো। যেখানে পাঞ্জাবে জনবিনিময় সম্ভব হয়েছিল, পশ্চিমবাংলায় কেন হলো না? উত্তর দিন। উত্তর তাঁর দলকেই দিতে হবে, কংগ্রেসকে, কারণ সেই সময় কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করছিল। এবং কেন? যখন শ্যামাপ্রসাদ মুখার্জি এই মানে হিন্দুদের হোমল্যান্ডের জন্যে লড়াই করছিলেন, কংগ্রেস কিন্তু অনেক পরে সেই লড়াইতে জয়েন করলো। শেষ পর্যন্ত কংগ্রেসও দাবি করেছিল যে বাংলা ভাগ করতে হবে, কিন্তু তার আগে পর্যন্ত কংগ্রেস যদি লড়াই করত আজকে এই হাল হতো? 1937 সালে যখন প্রাদেশিক আইনসভা নির্বাচন হয়েছিল, আমি তাকে ইতিহাসটা পড়তে বলবো, আমি তাকে পড়বো যে একজন পাঠক হিসেবে আপনি পড়ুন, মাননীয় প্রাক্তন আমাদের মানে কেন্দ্রীয় নেতা ছিলেন ভারতীয় জনতা পার্টির, আমরা প্রতিষ্ঠাতা হিসেবে তাকে ধরি, তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা, নামটা নিশ্চয়ই বলে দিতে হবে না, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরিটা পড়ুন। 1937 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন যে প্রাদেশিক আইনসভায় মুসলিম লীগ প্রবল প্রতিপক্ষ হিসেবে এসে গেছে, তাকে ক্ষমতার অন্দরে ঢুকতে দিলে বিপদ হয়ে যাবে, যেটা দরকার সেটা হচ্ছে বঙ্গীয় প্রজা কৃষক দলের নেতা ফজলুল হকের সঙ্গে কংগ্রেস অ্যালায়েন্স করুক, তাহলে কেবলমাত্র মুসলিম লীগকে বাইরে রাখতে পারবো। কংগ্রেস কিন্তু করেনি। কংগ্রেসের ভুল নীতির জন্য কিন্তু এই মুসলিম লীগ ক্ষমতার অন্দরে অলিন্দে ঢুকে গিয়েছিল, এবং আমরা জানি মুসলিম লীগ তারপর কি করেছিল। এবং 46-এর যে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল, হিন্দু বিরোধী দাঙ্গা, যে ডাইরেক্ট অ্যাকশন ডে, সেখানে সুহরাওয়ার্দীর কি ভূমিকা ছিল সকলে জানে। তারপর কংগ্রেস করতেন দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় কি করে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলার একটা প্রস্তাব দিয়েছিলেন, এগুলো ইতিহাস, তাকে জানতে হবে এগুলো। তাই বাংলা ভাগের ক্ষেত্রে, এই উদ্বাস্তু বিপদের ক্ষেত্রে কংগ্রেসের কি ভূমিকা সে তো তাকেও জানতে হবে। আজকে বাঙালির এই যে হিন্দু বাঙালির এই যে জটিল সময়, কঠিন সময়, কষ্টের জন্যে কংগ্রেস কিন্তু অনেকটা দায়ী। তিনি একটু বুঝে পড়ে নিন ইতিহাসটা। কিন্তু তার উদ্বেগটা ভালো উদ্বেগ, কেন্দ্রীয় সরকার সেই উদ্বেগ নিশ্চয়ই মাথায় রেখেছে, নিশ্চয়ই কেন আমি নিশ্চিত উদ্বেগ মাথায় রেখেছে। তাকে শুধু এইটা বলবো, আমরা সবাই মিলে লড়াই করি। পশ্চিমবঙ্গের এই যে সরকারটা রয়েছে, এই সরকার প্রশাসন চালাতে পারে না, অপদার্থতা আছে, ফলে আরও শক্তপোক্ত প্রশাসন চাই, যাতে বাইরে থেকে কেউ এসে এই দেশটাকে নষ্ট করতে না পারে। ফলে এই প্রশাসন কিন্তু আমরা আশা করি, যেটা পশ্চিমবঙ্গের এই বর্তমান দলের কাছ থেকে আমরা পাই না। বাংলাদেশিদের হাতে ভারতের ভুয়ো পাসপোর্ট, যেটা খুব সহজেই এখন 2000 টাকার বিনিময়ে চলে আসে, এবং রাজ্যে সেক্ষেত্রে জঙ্গি প্রবেশের আশঙ্কা থেকে যাচ্ছে, এ নিয়ে কতটা উদ্বিগ্ন আপনি? যথেষ্ট উদ্বিগ্ন। আরে জাল পাসপোর্টটা গোটা বিশ্ব জুড়ে চলে, জাল পাসপোর্টটা আজকের কোনো ব্যাপার নেই, ওটা বিশ্ব জুড়ে চলে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো চলে, আমাদের দেশেও যে এগুলো হয় না তা নয়। জাল পাসপোর্ট চলে, জাল আধার কার্ড চলে, জাল ভোটার কার্ড চলে, এখানে সবই চলে। ফলে একদম যে মানে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় তা নয়, কিন্তু এক্ষেত্রে সরকারকে আরও বেশি শক্তপোক্ত হতে হবে। যারা যারা এই জাল পাসপোর্ট করে দিয়েছে তাদের অনেককেই ধরা হয়, এই তো দুদিন আগে একজনকে ধরা হলো বর্ডার এরিয়া থেকে। ফলে এগুলো আরও বেশি উদ্বেগ বাড়াচ্ছে, এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এ যদি ঘটতেই থাকে তাহলে কিন্তু উইল বি ডিপ ট্রাবল, খুব সমস্যা বাড়বে। ভারত তথা মোদিকে হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলী আহমেদ। তিনি
স্পষ্ট বলছেন যে পাকিস্তানের ওপর আমরা যথেষ্ট ভরসা রাখতে শুরু করেছি, এবং কদর্য ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ভারত 15 বছর ধরে বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের নিউক্লিয়ার বম্ব আছে, তারা দিতেও রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন আর আমরা এখানে কলা চুষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে। কি বলবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বাংলাদেশ আর্মির একটা বড় অংশ কোনো প্রফেশনালিজম নেই, কিচ্ছু নেই। ওরা শুধুমাত্র বদমাইশি করতে শিখেছে। 75-এ তারা এই সেনাবাহিনীর একটা অংশ মেরে ফেলেছিল, যাকে বাংলাদেশ একটা বড় অংশের মানুষ কিন্তু জাতির পিতা মনে করত, শেখ মুজিবুর রহমানকে। তারপর এরা ওই খুনাখুনি রাজনীতিটা করতে শিখেছে। দে ডোন্ট হ্যাভ এনি প্রফেশনালিজম। একটা বয়স্ক বৃদ্ধ সৈন্য কি বললো না বললো যায় আসে না। আমি কিন্তু আমাদের দেশের সৈন্যবাহিনীকে অসম্ভব শ্রদ্ধা করি, কারণ তারা প্রফেশনাল। তারা কখনো এরকম অসভ্যের মতো কথা বলে না। এগুলো এরা বলছে তার কারণ দে ডোন্ট হ্যাভ এনি কালচার। ওখানে প্রফেশনালিজম হয়নি, কোনো কালচার গড়ে ওঠেনি। ফলে এইরকম অশিক্ষিত মূর্খগুলোকে ওই সেনাবাহিনীতে ঢুকিয়েছে। ফলে ওই হাল্লা রাজা সেনাই হয়েছে। এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার নেই, এগুলো দুই চড়েরও যোগ্য নয়। এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তান কদিন টিকবে? পাকিস্তানকে বাবা ঠাউরেছে। আরে পাকিস্তান কদিন টিকবে দেখ না, ও তো ভেঙে যাওয়ার বসেছে। নিজের বাবাকে বাবা না রেখে পাকিস্তানকে বাবা ডাকা শুরু করেছিস। দেখ পাকিস্তান কিছুদিনের মধ্যে ভেঙে গুড়িয়ে যাবে। কেউ তোকে নিউক্লিয়ার ওয়েপন দেবে না। কবরে যাওয়ার আগে দেখতেও পাবি না যে নিউক্লিয়ার ওয়েপন তোর হাতে পৌঁছেছে। তার আগেই যেখানে যাবার এখানে চলে যেতে হবে। এসব অশিক্ষিত মূর্খদের কথার উত্তর না দেওয়াই ভালো। দিবাস্বপ্ন দেখার সীমা বাড়াচ্ছে বাংলাদেশ। 4 দিনে কলকাতা কবজা করতে না পেরে এবার দিল্লি দখলের ডাক। ভারত যদি বেয়াদবি করে তাহলে দিল্লি ধরে টান দেবো, এমনই ভাষা প্রয়োগ করলেন ইসলামী ধর্মগুরু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। 4 দিনে কলকাতা দখলের পর এবার দিল্লি দখল করতে আসছে বাংলাদেশিরা। আমরা তো ভয়ে থরহরি কম্প। না, ওটা কদিন লাগবে তো বলেনি। 4 দিনে কলকাতা দখল, তাহলে আর বাকি 5-6 দিন লাগবে। 10 দিনে হয়তো দিল্লির কাছে পৌঁছবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিল্লির কাছে পৌঁছানোর এই বার্তাগুলো দিচ্ছে কেন? এখন আমার তো মনে হচ্ছে আরেক নেতাই সুভাষচন্দ্র বসু জন্ম নিল কিনা। এখন নেতাই সুভাষচন্দ্র বসুর কাছ থেকে দিল্লি চলো ডাকটা না হয় নিয়েছে। সুভাষচন্দ্র বসুর একটা পায়ের ধুলো হওয়ার যোগ্য হওয়া আগে, তারপর তো না হয় এইসব ডাক দিবি। সবচেয়ে বড় কথা, এরা কিন্তু বুঝে গেছে এরা সরকারটাকে দখল করে নিয়েছে বটে, কিন্তু সরকারটা তো চালাতে পারছে না। মানুষের কিন্তু প্রবল ক্ষোভ এদের ওপর। না পাচ্ছে খেতে, না জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। লোকে একটু একটু করে একটা মাছের এক পেটি নিয়ে গিয়ে ছেলে মেয়েদের কেটে কেটে খাওয়াচ্ছে, বাংলাদেশের বহু মানুষ বলছে। ফলে এদের সেখান থেকে যদি মানে মানুষের দৃষ্টি ঘোরাতে হয়, তাহলে ধর্ম নিয়ে পাগলামো করতে হবে, ভারতবর্ষকে দেখে নেবে। সবচেয়ে বড় কথা, 3000 সৈন্য এই অপগণ্ডগুলোর জন্য জীবন দিয়েছিল ভারতের। এখন মনে হচ্ছে যে ভুল করেছিলাম কিনা আমরা। এগুলো মনে হচ্ছে যে এগুলোকে ওই পাকিস্তানি হানাদার বাহিনী এদের পক্ষে সিধে করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আমাদের সৈন্যবাহিনী তারা হয়তো একটা সরকারি সিদ্ধান্তে গিয়েছিল, কিন্তু এই অপগণ্ডগুলোর, আমার নিজের মনে আছে এক সৈন্য আমাদের ওই অঞ্চলের বয়স্ক মানুষ, উনি মারাও গেছেন, উনি বাংলাদেশ যুদ্ধে গিয়েছিলেন। উনি বলেছিলেন যে পাক বাহিনীর সঙ্গে যখন কথা হতো, বলতো ওরা যে দেখো এগুলোকে আমরা মানুষ বলে মানি না, এদের আমরা মুসলিম বলেও মানি না, এই কালো কালো লোকগুলো, এই জন্যে ওদের পিটিয়েছি। দেখো 2 দিন পরে তোমাদেরই তারা কিন্তু মানে গলায় ছুরি মারবে, পিঠে ছুরি মারবে। ঠিক তাই ঘটেছে। আরে পাকিস্তানি আর্মি এগুলোকে মেরে শেষ করে দিয়ে গেছে। বলতো এগুলো মুসলিমই না, এগুলো কালো লোক, এগুলো অপদার্থ, এগুলো অপগণ্ড, এগুলো ভিখিরি, এগুলো পিটিয়ে সিধে করে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, দুঃখের কথা কি জানো, ওখানে কিন্তু সেই সময় স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল, তার একটা বড় অংশ ছিল কিন্তু হিন্দুদের রক্তের বিনিময়ে। হ্যাঁ, কিছু মুসলিমও তো ছিলই, কিন্তু একটা বড় অংশ হিন্দু ছিল। তাদের বিনিময়ে তো এরা মানে স্বাধীনতা পেয়েছে। তাই বড় বড় কথা বলছে। এই অশিক্ষিত মূর্খদের কথার উত্তর না দেওয়াই ভালো। যশোর জামিয়া ইসলামী রামনগর রাজারহাট বার্ষিক কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের সাময়িক ট্রেনিং দিয়ে AK-47 রাইফেলের মহড়া নেওয়া হচ্ছে। কোন পথে বাংলাদেশ এবার? বাংলাদেশ একেবারে মানে ধ্বংসের পথে। একটাই কথা বলা যায়, ধ্বংসের পথে। যে দেশটার এখন দরকার ছিল উন্নয়ন, যে দেশটার দরকার ছিল সম্পদ বৃদ্ধি, যে দেশটার দরকার ছিল কৃষি উৎপন্ন উন্নয়ন, কৃষি পণ্যের আরও বেশি ফসল ফলানো, যে দেশটার দরকার ছিল আরও বেশি শিল্পায়ন, সেই দেশটা লোকের হাতে AK-47 রাইফেল ধরিয়ে দিচ্ছে। আরে মারবে কাকে? মারবে নিজেরা। ওখানে সংখ্যালঘুগুলো আক্রান্ত হচ্ছে, হয়তো তাদের উপর আক্রমণ বাড়বে, এবং যা অবস্থা তাতে হয়তো বাইরে থেকে হস্তক্ষেপ করতেই হবে। তারপর যদি সেই ক্ষেত্রে ওরা
হয় কি এই মোমবাতির মতো, আর কাউকে পোড়াতে না পারলে নিজে পুড়ে মরে, মানে সেই পথেই যাচ্ছে এরা আর কি। মূর্খের দল, এরা বোঝেই না যে আগে পেটে ভাত দরকার, তারপরে AK-47। কিন্তু এরা যেদিকে যাচ্ছে তাতে ওই AK-47 এর গুলি খেয়ে পরস্পরকেই মরতে হবে। এখন কেউ মরতে চাইলে মরুক, কিন্তু ওখানে যেন হিন্দুদের গায়ে হাত না দেয়। হিন্দুদের গায়ে যে হাত দিচ্ছে, আবার আমি বলছি এদের প্রত্যেককে কিন্তু তার মূল্য দিতে হবে। হিন্দু বা অন্য সংখ্যালঘু ধর্ম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যারা আছে তাদের গায়ে হাত দিচ্ছ, বলে দিচ্ছি তোমাদের এর মূল্য দিতে হবে, এবং এতে তোমাদের কাউকে ছাড়া হবে না। সেই দিন গনিয়ে আসছে, কত AK-47 ধরবে ধরে নাও, তারপরে বাঁশের 47 ধরে ঘুরে বেড়াতে হবে। তাহলে ইউনূসকেও কি অবশেষে দেশ ছাড়তে বাধ্য হতে হবে? ইউনূসের উপর কারো কোনো কালে আস্থা ছিল না। আস্থা ছিল জামায়াতে ইসলামের কিছু লোক এবং ছাত্র নামধারী কিছু একেবারে উগ্র ইসলামী ভাবনা চিন্তার কিছু ওই সকল ছাত্র নেতাকে। ন্যাচারালি তাদের মানে বিরাট যে ভরসা ছিল ইউনূসের উপর তা নয়। ইউনূসকে সামনে রেখে ওরা যা খুশি তাই করতে চাইছিল, ওরা তাই করেছে। ওরা চাইছিল গোটা বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে, তাই করেছে। ওরা চাইছিল হিন্দুদের উপর আরো ভয়ঙ্কর আক্রমণ করতে, যারা হিন্দুরা ছেড়ে পালিয়ে আসে, তাই করেছে। ওরা চাইছিল যাতে সেনাবাহিনীকে ইনঅ্যাক্টিভ করে দিতে, তাই করেছে। ওরা চাইছিল পুলিশ যাতে ব্যারাক ছেড়ে না পারে, প্রচুর পুলিশকে মেরেছে এবং পুলিশদের একেবারে দাঁত ভেঙে দিয়েছে, তাই করেছে। ইউনূসকে সামনে রেখে করেছে। এবার ইউনূসের ভূমিকা শেষ, এবার ইউনূসকে পালাতে হবে। কিন্তু একটা কথা ঠিক, যে এই লোকটার জন্যই বাংলাদেশের ক্ষতি হয়েছে, তার নামে হয়েছে, মূল্য তো ওকে দিতে হবে। জবাবদিহি ওকে করতে হবে। পালাবে কোথায়? ফ্রান্সে, যেখানে খুশি পালাক না কেন, জবাবদিহি ওকে করতে হবে। কারণ এরা বেশি দিন থাকবে না, গুন্ডাদের হাতে ক্ষমতা বেশি দিন থাকে না। গুন্ডারা ক্ষমতা থেকে যাবে, এই গুন্ডা ক্রিমিনাল, এই সমস্ত মুসলিম মৌলবাদী যারা ক্ষমতা দখল করেছে, ক্ষমতা থেকে ওদের যেতেই হবে। তারপরে ইউনূসেরও বিচার হবে, ওদেরও বিচার হবে। স্যার, এবার একটু দেশের প্রসঙ্গে কথা বলি। যে বৃহস্পতিবার সকাল থেকে চলছিল শুনানি এবং শেষ হতে হতে বিকেল হয়ে গেল। পরবর্তী শুনানি হতে চলেছে 2025 সালের জানুয়ারি মাসে। তবে দিনভর সওয়াল জবাব দেখে আশার আলো যে খুব একটা দেখা যাচ্ছে এমনটা মনে করছে না ওয়াকিবহাল মহল। সোজা কথায় শীর্ষ আদালতে ঝুলেই রইল 26,000 চাকুরিজীবীর ভবিষ্যৎ। কারণ যোগ্য অযোগ্যর বাস্তবসম্মত পৃথকীকরণ কোন পথে সম্ভব এবং তারও কোনো দিশা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এবং যোগ্য অযোগ্য পৃথকীকরণের জন্য অরিজিনাল OMR শিট যা প্রয়োজন তা নেই SSCর কাছে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তাতেই কপালে চিন্তার ভাঁজারও চওড়া হয়েছে চাকরি প্রার্থীদের। কি বলবেন? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যতটুকু যা জানলাম আমি পুরোটা পড়ে দেখলাম, মানে আজকে যা যা ঘটেছে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যদি যুক্তিসঙ্গতভাবে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ সম্ভব না হয় তাহলে একজনেরও চাকরি রাখা মুশকিল, তাহলে চাকরি চলে যাবে। শুধু পৃথকীকরণ নিজের মতো করে দিলে হবে না, সেখানে SSC বা রাজ্য সরকারের উকিলরা নানা কথা বলছে, সব জায়গায় তো একটু একটু দুর্নীতি হয়, এই কথাগুলো সুপ্রিম কোর্টে চলবে? মানবে এসব কথাবার্তা, এসব ফালতু কথাবার্তা? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে তুমি আগে যুক্তিসঙ্গতভাবে তুমি বলো যে কিভাবে যোগ্য অযোগ্য তুমি বেছে দিলে। সুপ্রিম কোর্টই বলেছে যে এখানে কেন অরিজিনালগুলো রাখা হলো না, কেন তুমি এই যা রেখেছিলে সেখানেও তো গোলমাল পাকিয়েছো। ফলে সুপ্রিম কোর্ট সব বুঝে গেছে, যা বোঝার সব বুঝে গেছে। আমার ধারণা এরা যদি যুক্তিসঙ্গতভাবে যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ করতে না পারে একজনেরও চাকরি কিন্তু থাকবে না। তার জন্য দায়ী হবে এই সরকার এবং এই স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে প্রমাণ করে দিতে হবে যে এরাই যোগ্য এরাই অযোগ্য, এবং এই ইয়ার্ডস্টিক তার ভিত্তিতে আমি বেছেছি। সেই ইয়ার্ডস্টিক যদি ধরতে না পারে তাহলে যাবে সকলের চাকরি, এবং তার দায়ী হবে রাজ্য সরকার এবং SSC। কে দায়িত্ব নেবে তার? যোগ্য অযোগ্যের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললেও প্রায় গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় প্রধান বিচারপতিকে, এবং অবশেষে এই কথাও বলতে শোনা যায় যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল কার্যত সেই রায়টা ঠিকই ছিল, সেই রায়ে কোনো ভুল ছিল না, এমন কথাও বলতে শোনা যায়। কি বলবেন? তোমার তো আগের প্রশ্নের উত্তরেই বললাম যে রাজ্য সরকার বা এই স্কুল সার্ভিস কমিশন এরা যে অন্যায় করেছে সেটা কিন্তু হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাক সম্ভবত যে রায়টা দিয়েছিলেন, 26,000 চাকরি বাতিল করে দিয়েছিলেন, তিনি কিন্তু অসাধারণ একদম যুক্তি দিয়ে পরিষ্কার বলে দিয়েছিলেন, দেখো কারোর চাকরি চলে গেলে কারোর ভালো লাগে না। এই যে 26,000 চাকরি চলে যাবে, যদি যায় আমাদেরকে ভালো লাগে নাকি এগুলো বলতে? কিন্তু এটা তো ঠিক যে চাকরি পাবে যোগ্যরা, এটাই তো নিয়ম। সেখানে কেউ যদি অন্যায়ভাবে চাকরিটা বাগানোর চেষ্টা করেছে ঘুষ দিয়ে বা অন্যভাবে, তার চাকরি থাকবে না, এটা তো আইনই বলে। এখন স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টকে আমি যা আজকে পড়লাম একদম কনভিন্স করতে পারিনি।
বরং উল্টোপাল্টা বলতে শুরু করেছে, সব রাজ্যেই তো একটু একটু গোলমাল হয় ইত্যাদি। এসব কথা বলি সুপ্রিম কোর্টকে মানানো যাবে? সুপ্রিম কোর্টকে বলতে হবে যে আমি যোগ্যদের চাকরি দিয়েছি, গুলিয়ে গিয়েছিল, ঠিক আছে, আমি যোগ্য অযোগ্য বেঁচে এটা প্রমাণ করতে হবে তো, তাহলে সুপ্রিম কোর্ট মানবে নাকি? ফলে এরা অন্ধকার হাতড়াচ্ছে, অন্ধকারে ইট মারছে। যদি লেগে যায়, যদি বিচারপতিকে একটু এদিক ওদিক করে বুঝিয়ে বাজিয়ে কিছু ভুজুং ভাজুং দিয়ে কিছু করা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভুজুং ভাজুং দিয়ে কিছু করা যাবে? এই মূর্খের দল ভাবে একটা কি? ন্যাচারালি একটা পরিষ্কার কথা বলি যে এদের কিন্তু এখন একটাই কাজ, 26,000 যে প্রার্থী সকলের চাকরি যেতে বসেছে, যোগ্য অযোগ্য বাছো। কিভাবে বাঁচবে তোমরা ঠিক করবে, কারণ তোমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ না যদি হয় তাহলে কিন্তু সকলের চাকরি চলে যাবে। এর আগে বহুবার গেছে, মনে আছে ত্রিপুরাতে 10,000-এর উপর চাকরি প্রার্থী চাকরি চলে গেছিল, একজনের চাকরি থাকেনি। সুপ্রিম কোর্ট অব দি সিপিএম এর সরকারি কাণ্ডটি করেছিল। 10,300 লোকের চাকরি চলে গেল, একদম একটা লোককে চাকরি রাখা গেল না। সুপ্রিম কোর্ট বললো না এইভাবে চাকরি থাকে নাকি কারোর। ফলে পরিষ্কার ধরে নিতেই হবে যে এই লোকগুলো বিপদে আছে, এবং যদি এইটা হয় তার দায় এই রাজ্য সরকারের, এবং এটা হবে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অনেক অপরাধ এরা করেছে। এটা সম্ভবত শেষতম অপরাধ কিন্তু প্রমাণিত হবে, কারণ এরপর আর অপরাধ করার মতো অবস্থাও এদের থাকবে না, এদের চলে যেতে হবে। স্যার এটা শেষ প্রশ্ন করব যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়? এসএসসির 2016 সালের পুরো প্যানেল নিয়ে এমন ভাষাতেই সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি, এবং এসএসসির মূল্যায়নকারী সংস্থার ভূমিকা ওএমআর শিটের হাওয়া হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে তাকে। এবং খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মুখে এই জাতীয় মন্তব্য যে রাজ্যের ওপর আরও চাপ বাড়াবে এবং অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা তো রাখেই না। উপরন্তু সেখানে তিনি বলেছেন যে 26,000 মানুষেরই চাকরি চলে যেতে পারে, এবং সেইখানে যদি সকলের চাকরি চলে যায় তাদের কাছ থেকে কিন্তু বেতনও ফিরিয়ে নেওয়া হবে, বেতন চাওয়া হবে এতদিন তারা যে বেতন পেয়েছেন। সেক্ষেত্রে 26-এর যে ভোট, তাতে কি এর প্রভাব পড়বে বলে মনে করছেন? পশ্চিম বাঙ্গাল মে সব কুছ কালা হ্যায়, কোনটা সাদা রইল? আমি কালোকে ছোট করছি না, কিন্তু আমরা কালাকে তো খারাপ বলি, সেই অর্থে ব্যবহার করি। সব কুছ তো কালা হয়, ভালো কোনটা, সফেদ কোনটা, কিচ্ছু নেই। গোটা সিস্টেমটাকেই এরা নষ্ট করে ফেলে দিয়েছে। দুঃখের কথা কি জানো তো, এই যে প্রশাসনকে ওরা যে জায়গায় নিয়ে চলে গেল, ক্ষমতা থেকে যেতেই হবে আজ হোক কাল। যদি 26,000-এর চাকরি যায়, 25 পেরোবে কিনা সন্দেহ আমার। কারণ মানবতার বিরুদ্ধে যে অপরাধ এরা করবে, যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়বে, বাঁচবে তো এরা? পুলিশ বাঁচাতে পারবে এদের? ঘরে ঢুকে যাবে, ইতিমধ্যেই ঘরে ঢুকে গেছে, মাঝে মাঝে গলাবাজি করে, মানুষকে ঘুষ দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেটাও আর কাজ করবে না। ফলে আলটিমেটলি এমন অবস্থা হবে যে এদের কিন্তু ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। আসলে এরা এই চুরি করতে করতে না, এরা একেবারে মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেছিল, ফলে ধরা পড়ে গেছে। এরা শুধু চোর নয়, এরা অসৎ, এরা মিথ্যাচারী, এরা অপদার্থ, এরা অপগণ্ড, এরা সব কিছু। দুঃখের কথা যে এরা পরপর 3বার নির্বাচনে জিতে এলো। হ্যাঁ, এই জেতার মধ্যে কিছু গোলমাল তো ছিলই, পরপর 2বার অন্তত 16 এবং 21-এ তো ব্যাপক গোলমাল আমি নিজের চোখে দেখেছি। কিছু লোক তো ভোট দেয়, কি করে দেয়? ঠিক যেরকম সিপিএম সম্পর্কে আমার প্রায় মাঝে মাঝে প্রশ্ন হতো, ওরা চুরি করতো একদম, এখন যে চুরি সব ওরাই তৈরি করেছে, কিন্তু তারপরেও কিছু লোক তো ওদের ভোট দিত। কেন দিত? এবার বাঙালিকে ভাবতে হবে, দয়া করে আর আপনার এই রাজনৈতিক সংস্কৃতি দেখাবেন না। পশ্চিমবাংলা সর্বনাশ হয়ে গেছে, পশ্চিমবাংলা একদম সর্বনাশ হয়ে গেছে। দয়া করে আসুন, এগুলোকে উপড়ে ফেলে দিন, এমন একটা দলকে ক্ষমতায় আনুন যে দল একটা নতুন দিশা দেখাতে পারবে। উত্তরপ্রদেশে পেরেছে, যে দল গুজরাটে পেরেছে, সে দল মহারাষ্ট্রে পারছে, পশ্চিমবাংলাতেও পারবে। একটাই অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন, তা নইলে আধুনিক উন্নত পশ্চিমবঙ্গ তৈরি হবে না। পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়েই যাবে।